বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন অনিশ ব্যানার্জির লেখা আলো থেকে আলো। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত মনস্ক শ্রোতাদের জন্য। আলিয়া একজন পতিতা নারী, তবে যৌনপল্লীর আর 5 জনের থেকে সে আলাদা। এখনো সে বজায় রেখেছে নিজের সততা। কোনো অসৎ উপায় সে অবলম্বন করে না অর্থ উপার্জন করার জন্য। নিজে মুখে বলতে তার দ্বিধা নেই যে সে একজন পতিতা। আজও সে নিজেকে একজন নারী বলেই মানে, কারণ তারও আছে মাসিকের যন্ত্রণা, গর্ভে সন্তান এলে তার স্তনেও আসবে দুধ। এই তো নারীত্ব, তাই নয় কি? আর 5 জন পতিতার মতো সে কখনো মুখে খারাপ ভাষা ব্যবহার করে, যেমন মাগি, 12 ভাতারি ইত্যাদি। এই কাজে সে খুঁজে নিয়েছে তার নিজের ছন্দ, মানসিক আনন্দ। সেও একটা মানুষ, যে কিনা পুরুষের উত্তেজনা প্রশমনের যন্ত্র হিসাবে কাজ করে। আমাদের প্রত্যেক পরিবারের একজন গৃহবধূ থাকেন। তিনি একদিকে মা, অন্যদিকে স্ত্রী। সব দিক তিনি সুনিপুণভাবে সামলে থাকেন। তার কাজ শুধু পরিবারের সদস্যদের নিয়ে থাকে, কিন্তু এদের তা না। সমগ্র সমাজ যেন এদের পরিবার। গৃহবধূরা সারাদিন শত দায়িত্ব পালন করেও রাতে মিলিত হন স্বামীর সঙ্গে এক নির্মল আনন্দে। বিজ্ঞানের ভাষায় বললে যৌন উত্তেজনা, যা দুজনেরই হয়। সেগুলো প্রশমনের তথা তৃষ্ণা মেটানোর চেষ্টা সবাই করে। আর আবেগী ভাষায় বললে ইহা ভালোবাসা, একে অপরের শরীরের উষ্ণতা বিনিময় নগ্ন শরীর। এই যৌন মিলন অদ্ভুত এক জিনিস। যে সময় কারোর মাথায় থাকে না অর্থ যশের কথা, এমনকি পোশাক পর্যন্ত না। সন্তান যেন সেই ভালোবাসার ফসল। পুরুষের এই উত্তেজনা জন্ম দিয়েছে পতিতা নামক এই শ্রেণীর। আলিয়া তাই গর্বিত নিজের পেশার জন্য, কারণ সে মনে করে ডাক্তার পুলিশের মতো সেও একটা বড় দায়িত্ব সামনে। আর তা হলো পুরুষের চাহিদা মেটানো আর নারীদের জীবন রক্ষা। নারীদের জীবন রক্ষা সেটা কিভাবে? ওই পতিতাদের অনেকেই তা জানতে চায়। আলিয়া উত্তরে জানায়, আজ পতিতারা আছেন বলেই শত পুরুষ এখানে চাহিদা মিটিয়ে তৃপ্তি লাভ করে। নইলে হয়তো তার প্রভাব পড়ত কোনো কিশোরী বা সুস্থ জীবনে অভ্যস্ত মেয়ের উপর। হয়ে যেতে পারত তাদের অনেকের জীবন নষ্ট। আমাদের সমাজে লজ্জা ধর্ষিতার হয়, কিন্তু ধর্ষকের নয়। ঠিক উল্টোটা হওয়া দরকার ছিল। যেমনই রূপ তেমনই চাল চলন, তেমন সাজগোজের দরকার পড়ত না আলিয়া। সবাই এমনি আকর্ষিত হতো তার উপর। দেখতে সুন্দর, আকর্ষণীয় হলেও অন্য পতিতারা তাকে হিংসা করত না কখনো। সবাই তাকে দিদিমণি বলেই ডাকত। ম্যানেজার রফিকুল সবাইকে তুই বলে গালমন্দ করে কথা বললেও আলিয়াকে ম্যাডাম আর আপনি বলত। আলিয়ার সামনে বিড়ি সিগারেট খেতেন না কখনো। সব মেয়েদের সাথে তিনি একবার করে সহবাস করলেও আলিয়াকে এই প্রস্তাব দেবার সাহস তার কোনোদিনও হয়। কেন এরূপ আচরণ? আলিয়া কেন আলাদা আর বাকি নিশিপরিদের থেকে? রূপের জন্য? ভুল ভুল। শোরুম সবার আলাদা হলেও গোডাউন সবার এক, সে পুরুষ হোক বা নারী। আর ওখানে সবাই গোডাউনের খোঁজেই যায়। শোরুম তো রাস্তার ধারে দাঁড়ালে বা সোশ্যাল মিডিয়ায় খুঁজলেও দেখা যায়। আলিয়া খুব কম ডিউটি করত ওই যৌনপল্লীতে। তার বেশিরভাগই ছিল কোনো হোটেল বা বড় লোকের বাড়িতে। তাকে বড় লোক বাবুরা নিতে আসতো দামি গাড়িতে, বাকি সবাই অবাক হয়ে চেয়ে থাকত। যৌনপল্লীতে অত দামি গাড়ি কেউ কোনোদিনও দেখেনি। অনেকেই বায়না করতো একবার চাপার জন্য। আলিয়া গাড়িতে তুলত, একটু এগিয়ে গিয়ে নামিয়ে দিত। তারা হেঁটে হেঁটে চলে আসত। আলিয়া চলে যেত গন্তব্য। ফেরার সময় যে মোটা টাকা পেত তা থেকে সামান্য কিছু কিনে আনত সবার জন্য। যৌনপল্লীতে আলিয়া যেন একজন ভাড়াটিয়া।
মাসের প্রথমেই রফিকুল সাহেবের হাতে তুলে দিত ভাড়া। মাসের 20 দিন বা তার বেশি সে বাইরে ডিউটি দিত, যেদিন থাকতো সেদিন সেখানে একটা খরিদ্দার পেত। তার চাহিদা ছিল বিশাল, তবে তার রেট ছিল সবার থেকে বেশি। অন্যদের 1000-800 হলেও আলিয়ার হাফ ডে 5000, বাড়ি নিয়ে গেলে আরো বেশি। তা থেকে রফিকুল সাহেব নিতেন 1000, আর বাকি 4000 পেত আলু। একদিনও তাকে বসে থাকতে হতো না, শুধু মাসিকের দিনগুলো ছাড়া। আলিয়ার থাকা মানে রফিকুল সাহেবের দিনে 2000 লাভ। আলিয়ার জন্য কোনো দালাল লাগতো না, মধু খেতে এমনি কিলবিল করে আসতো মৌমাছির দল, তাই দালালের খরচ বেঁচে যেত। আলিয়া আর 5টা পতিতার মতো সিগারেট বা মদে আসক্ত ছিল। তার নেশা ছিল বই পড়া। গাড়িতে যেতে যেতে সবসময় বই পড়ত সে। ওই বই পড়ার পর বাকি পতিতারা তার কাছে গল্প শুনতে আসত। বিভিন্ন বিষয় সে সুন্দর ব্যাখ্যা করে বোঝাতো তারা। রফিকুল পাশের ঘর থেকে মদ গিলতে গিলতে শুনতো আর মনে মনে ভাবত, কত জানে মেয়েটা। আজ আলিয়ার সাথে কেউ নেই, স্বামী ছেলে মা বাবা কেউ নেই, সে একা। সকল পতিতাই তার বোন, আর সকল খরিদ্দার তার স্বামী। উন্মুক্ত হয়ে যখন সে প্রতিবার মিলিত হয়, সেই যৌন তৃপ্তিতে সে স্বামীকে ফিরে পায়। ছোঁয়ায় কিন্তু নিঃশ্বাসে বা গন্ধে বা ভালোবাসায় না। সে উপলব্ধি করে স্বামীকে পুরুষাঙ্গে আর জনিতে স্ত্রীকে পাওয়া যায় না, চায় মনের ভালোবাসা। স্বামীর ব্যাধি করেছে আলিয়াকে নিঃস্ব। এই পেশায় না এলে অনেকদিন আগে স্বামীর চিতা জ্বলত। আজ হয়তো সে পেত স্বামীর চিতাকর্ষ। চেয়েছিল নিজের সিঁথির সিঁদুরকে রক্ষা করতে, কিন্তু সব জানার পর তার স্বামী নিজেই সিঁদুর তার নিজের হাতে মুছে দিয়েছে। সেই থেকে আজও স্বামী বেঁচে থাকতেও সে বিধবা। মনি বিধবা, পোশাকে বা জনির দ্বারে। ওই খনিতে শত শত শ্রমিক আসে প্রতি রাতে, টাকার বিনিময়ে বীর্য নিক্ষেপ করত। বীর্য সব পুরুষের সঙ্গে, যেমন রক্তের রং সবার লাল, তবু কত তফাৎ। শুধু জিনগত নয়, বেশ কিছুটা অনুভূতিতে। আলো রূপে ছিল সুন্দর, বাবার কাছে আদুর, ঠিক যেমন সব বাবার কাছে মেয়েরা টানাকাটা করি। আজ সে পুরুষের কাছে মিস আলো। ছোট থেকে সে সাজতে ভালোবাসত, আজ তাকে ব্যবসার জন্য সাজতে হয়। মানুষকে ভালোবাসত সে চিরদিন, আজ সে আর কাউকে ভালোবাসে, তাকেও যেন কেউ ভালোবাসে। ভালোবাসি তার শরীর। বাবার অমতে আলো বিয়ে করেছে। সে স্বামীর হাত ধরে মাথা উঁচু করে বেরোনোর সময় বাবা কাঁদতে কাঁদতে বলেছিল, যে সন্তান নিজের সুখের জন্য বাবা মায়ের চোখের জল ফেলায়, সে কখনো সুখী হয় না। বাবার সেই কথা যেন অভিশাপ হয়েছে তার জীবন। আজ সে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করে প্রতিবার মিলনের। টাকার অভাবে সেদিন আটকে গেছিল স্বামীর চিকিৎসা, ছেলের স্কুলের পড়াশোনা। আলো মাথায় হাত দিয়ে দেখে তার কানের দুলটাও নেই, অর্থাৎ সব বিক্রি হয়ে গেছে। শেষ সময়ের ঘড়ি দেখত সে, এই বুঝি স্বামীর জীবনটা শেষ হল। হয়তো টাকা থাকলে সে বেঁচে যেত, কিন্তু করার নেই কিছু। সব হয়েছে নিঃশেষ, আর কিছু যেন নেই অবশেষ, শুধু পরনের কাপড় ছাড়া। শেষে এক রক্তের দালাল হাসপাতালে তাকে কাঁদতে দেখে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। আলো তাকে সব খুলে বলে। সেই দালাল মাথা নিচু করে কুপ্রস্তাব দিয়ে বলে, আপনাকে শক্ত হতে হবে। পরনের কাপড় ছাড়া যখন কিছু অবশিষ্ট নেই, তখন ওটাই খুলে ফেলুন না। মানে? সেদিন সে রেগে আগুন হয়েছিল সেই প্রস্তাব। এখন তার রূপের আগুন সবাই দেখছে। এখন যেন প্রতি রাতেই ফাগুন আসে তার জীবনে, যে ফাগুনে ঝরে না কৃষ্ণচূড়,
কিছু নেই, খালি লালসা, টাকা পয়সা আর ভোগ বাচ্চা। ওই দালাল তাকে সেদিন নিয়ে আসে রফিকুল সাহেবের কাছে। তাকে দেখেই তিনি সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা আগাম দেন। তাতেই চিকিৎসা হয় স্বামী। টাকা এসেছে এই তার শরীরখানি সবার কাছে দিল। তাতেই স্বামী বেঁচে উঠেছে, ছেলে স্কুলে গিয়েছে, সুখের ফুল এসেছে ঘর। প্রথম প্রথম স্বামী কিছু বুঝতে না পারলেও সুস্থ হবার পর তিনি সব জানতে পারেন এবং তিনি আত্মহত্যা করতে যান। আলো তাকে অনেক কষ্টে আটকায় এবং তিনি আলোকে বলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে। যদি কোনোদিনও সে বাড়িতে আসে, সে তার স্বামীর মরা মুখ দেখবে। স্বামীকে বাঁচাতে গৃহ, একমাত্র পুত্র সবাইকে ত্যাগ করে সে। সেদিনকার শ্রীমতী আলো আজ মিস আলী। পতিতার তকমা সে অর্জন করেছে, দিয়েছে সতীত্বের বিসর্জন। শত পুরুষ তাকে বিছানায় উলঙ্গ দেখে, জনিতে স্বামী ছাড়াও শত পুরুষাঙ্গ প্রবেশ করে তার। এসেছে টাকা, এসেছে সুখ, তবু বাড়ির লোক তাকে মনে রাখে। স্বামী ছেলে কেউ তার মুখ দেখে। তার জন্য আজ বন্ধ বাড়ির দরজা। যার জন্য সে চুরি করেছে, সেই আজ বলে তাকে চোর। ওরা সবাই আজ সুখেই আছে, কারণ এই পতিতা নেই তাদের সাথে। সকল পরিবারের সদস্যরা তার স্বামী ছেলেকে নিয়ে আনন্দে আছে, অথচ সেদিন কেউ 1 পয়সা নিয়ে এগিয়ে আসেনি তার স্বামীর জীবন বাঁচাতে। বাধ্য হয়ে আলোকে খুলতে হয়েছে কাপড়। প্রথম থেকে রফিকুল সাহেবের টাকা শোধ করতে তাকে একদিনে অনেক খরিদ্দার সামলাতে হয়েছে। একবারের জন্য ভাবার সময় পায়নি যে সেও মানুষ। ব্যথায় টনটন করেছে চুল, হাত দিয়ে চেপে ধরেছে ব্যথা উপশমের জন্য, কিন্তু হাত সরাতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে পরের খরিদ্দার, বিরাম নেই। রফিকুল যা দিয়েছে আরো বেশি কামিয়েছে তার থেকে। সে হিসেব আলো নেয়নি কোনোদিন। স্বামীর জীবনের জন্য সে সব করতে পারে। হাজার হোক, তিনি তো সেই সময় চোখ বন্ধ করে তাকে টাকাটা দিয়েছে, তাই সে তার কাছে কৃত। এগুলো যেন সুদে আসলে শোধ করতে হচ্ছে তাকে। এক পুরুষের সাথে সহবাসটানো লোনের এক একটা কিস্তি। একজন পতিতাকে শেক নেবার জন্য হট ব্যাগ দেয়। মাসিক হলে পেট ব্যথা থেকে উপশম পেতে পেটের শেক নিত সে। সেদিন রাতে যে যৌনাঙ্গতে গরম গরম শেক নেয় আর উপলব্ধি করে নারীর সম্মান যেন জনিতে আঁকা। একের পুরুষাঙ্গ বেশি ঢোকা যাবে না সেখানে। এই জনিতে ঢুকছে কত পুরুষের ওই অঙ্গখানি, আর সেই পুরুষই বলে তাকে চরিত্রহীনা। আজও তাকে করে যেতে হয় এই কাজ, না হলে যে পেটের ভাত জুটবে না। যাদের জন্য শুরু করেছিল, স্বামী ছেলে কেউই সাথে নেই। কেউ কারো জীবন বাঁচালে মানুষ তাকে ভগবান মানে। রফিকুল আলিয়ার চোখে কিছুটা তাই, কিন্তু পতিতাও এক নারী, তবু নেই তার কোনো সম্মান সমাজে। আর তার থেকেও বড়, যার জন্য সে পতিতা হলো, সেই স্বামীর তথা সমগ্র পুরুষ জাতির জন্য, আর তারাই তাকে ভৎসনা করে পতিতা বলে দূরে ঠেলে দেয়। কত দুঃখ সেভাবে বলবে, কিন্তু কেউ নেই সেগুলো শোনে। রাতে কোনো কোনো দিন মদের আসর জমলে আলিয়া সেখানে যায়, তবে মদ খেতে না, বেসামাল তাদেরকে তুলে ঘরে নিয়ে আসতে আর দুঃখের কথা বলে হালকা হতো। সবাই হা করে শোনে। কেউ কেউ রেগে আরো মদ খেয়ে আর নেশার ঘোরে শুধু হ্যাঁ দিয়ে যায়। আলিয়া চোখের জল ফেলে আর ভাবে সকালে আবার কোনো দামি গাড়ি আসবে তাকে নিয়ে। তার আর কোনো কাজ নেই, শুধু মৃত্যুর দিন গোনা ছায়। একদিন সে এক বাবুর সাথে রাত কাটায়। পরের দিন সকালে উঠে সে তার বাড়িতেই চা পান করছে। তখনও ড্রাইভার আসে। এলেই তাকে গাড়ি করে দিয়ে আসবে যৌনপল্লী। পড়ার নেশা ছিল তার, তাই সংবাদপত্র দেখতে লাগে।
সম্পাদকীয় কলামে একজন লিখেছে নর্তকীদের নিয়ে, যে যতদিন যৌবন ততদিন কদর, তারপর দুঃখের জীবন কাটে। বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে, তাদের মারা যাওয়ার পর সৎকার পর্যন্ত হয় না, মাটিতে পুঁতে দেয়া হয় তাদের। লেখাটা তার মনে দাগ কাটল, আর ভাবল সেও তো একদিন বৃদ্ধ হবে, তারপর কি আর এইভাবে টাকা আসবে? ভাবতে ভাবতে ড্রাইভার এসে যায়। বাবু মোটা টাকা আগেই দিয়ে দিয়েছেন তাকে। যাবার সময় আলিয়া বলে সেই খবরের কাগজটা নিয়ে যেতে চায়। বাবু দিয়ে দেন, কারণ সেটি ছিল গতকাল। পতিতা খবরের কাগজ চাইছে দেখে তিনি অবাক, কিন্তু কে আর ভাবছে ওদের নিয়ে। আলিয়া গাড়িতে বসে বসে ভাবে এরপর কি হয়। হঠাৎ পেটে ব্যথা অনুভব করে বুঝতে পারে মাসিক শুরু। কদিন তার ধান্দা বন্ধ থাকে। গাড়ি এসে থামলো যৌনপল্লী। গাড়ি থেকে নামলো আলিয়া। আমিনা দাঁড়িয়ে, বয়স বছর 16 হবে। সে কনিষ্ঠতম পতিতা যৌনপল্লী। আলিয়া তাকে বোনের মতোই ভালোবাসে। রোজ কিছু না কিছু দিয়ে আসে তার, রোজ কিছু না কিছু নিয়ে আসে তার জন্য। এই দিনে সে দাঁড়িয়ে থাকে, কিন্তু আলিয়া তাকে আদর করে ঘরে ঢুকে পড়ে। আমিনা বুঝতে পারে না এর কারণ। রফিকুল সাহেবকে সে জানায় কদিন ধান্দা বন্ধ থাকবে। বাকি পতিতারাও বুঝতে পারে তার মাসিক শুরু হয়েছে। আমিনা দুঃখ পেলে বাকি পতিতারা তাকে বোঝায় যে আলিয়ার মন ভালো নেই, তাই হয়তো কিছু। মাসিকের সময় মানসিক চাপ থাকে, আমিনা সেটা জানে, বোঝে। সেও এক নারী, তাই সে চুপ করে থাকে। আলিয়ার সেই থেকে মন নয়, পেপার দেখে আর ভাঁজ করে রাখে। একজন তাকে পরামর্শ দেয় এই সময় ঘুরে আসতে বাইরে হতে। সাধারণত এ সময় সে গল্প আর উপন্যাসে অতিবাহিত করে, কিন্তু সব বই পড়ে শেষ করে ফেলেছে সে। তার কথা মতো সে বেরিয়ে পড়ে শহরটাকে দেখতে, অলিতে গলিতে। ঘুরে দেখতে দেখতে চোখ পড়ে একটি বাড়ির জানলার দিকে। বেলা হয়ে গেছে, তবু মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটার আশেপাশে শুধু বই আর বই। মেয়েটির বাবা তার মাকে বলছে, ও ঘুম থেকে ওঠেনি এখনো, ওকে দেখো না, কাল সারা রাত জেগে পড়েছে মেয়েটা। সকালে বই কেড়ে নিয়েছি, তারপর ঘুমান। WBCS পাবার জন্য না পাগল হয়ে যায় মেয়েটা, কি খেলায় যে নেমেছে। ওর স্যার সন্তোষ বাবু তো বলছে পাবে, পড়ুক তো। ও মিথ্যা বলবে না, আমাদের পাড়ার ছেলে, একবার হতে পারলে আর দেখতে হবে না। আলিয়া চোখ ফিরিয়ে নেয়। তার চোখে বিন্দু বিন্দু জল আসে, আর মনে মনে ভাবে মেয়ে হয়ে যদি সেদিন সে স্বাবলম্বী হতে পারত, তারপর বিয়ে করলে তাকে এই পথে নামতে হতো না। তার নিজের রোজগারের টাকায় দিব্যি স্বামীর চিকিৎসা হয়। আজ সে চাইছে নিশিপড়ি থেকে নিশি পড়ুয়া হয়ে সফল হয়, আগের জীবনে ফিরে আসতে। কিন্তু কে তাকে সুযোগ দেবে? কেউ নেই। ভাবতে ভাবতে সে এগিয়ে যায় ধুলা ধোঁয়ায় মোড়া রাস্তার শেষ প্রান্ত। হয়তো একদিন সেও হারিয়ে যাবে এই পৃথিবী থেকে। ভাবতে ভাবতে পথ চলতে থাকে আলো। হঠাৎ সামনে থাকা ইলেকট্রনিক পোলে দেখতে পায় সন্তোষ মিত্রের পোস্টার, WBCS পাবার জন্য কোচিং সেন্টার। শুধু দেখে আর ভাবে। অবশেষে ব্যাগ থেকে বের করে ফোন। পোস্টারে দেওয়া নাম্বারে ফোন করে সে। ফোনে কথা বলে সে পৌঁছায় সন্তোষ মিত্রের বাড়িতে। খরচ সময় সব কথা হয় তাদের। সন্তোষ মিত্র খুব বুদ্ধিমান লোক, বিয়ে করেননি। প্রতি রাতে মদ খান আর তারপর ঘুমোতে যান। সন্তোষ মিত্র কতগুলো বই তাকে বলে দেন, আলিয়া সেগুলো লিখে রাখে। আলিয়ার জমানো টাকা কম নয়, তাতে সব হয়ে যায়। যৌনপল্লীতে ফিরে আসে সে। তার সব গল্পের বই একসাথে করে পরদিন সকালে সেগুলো অল্প মূল্যে বিক্রি করে দিয়ে আসে।
আর কিনে আনে স্যারের বলে দেয়া বইগুলো। টাকার অভাবে সেগুলো বিক্রি করেনি সে। এই ভেবে বিক্রি করেছে যে যদি কোনো গরিব মানুষ নতুন কিনতে অসমর্থ হয় তাহলে অল্প দামে পুরনো কিনে পড়তে পারে। নতুন বই কিনে রাত জেগে সে পড়তে থাকে মাসিকের যন্ত্রণা নিয়ে। সে জানতো যে WBCS পাবার ক্ষেত্রে সে আর 5 জনের থেকে পিছিয়ে। আলিয়া বই পড়তে ভালোবাসে, কথা সবার জানে, তাই কেউ নজর দেয় না যে ওগুলো গল্পের বই না, পরীক্ষা। টিউশন ব্যাচে তার নাম শুধালে সে বলে আলো। এতদিন সে উগ্র সাজিয়ে ছোট পোশাকে বাবু সামলাতে আজ সে হালকা রঙের চুড়িদার পরে ব্যাচে পড়তে আসে। পড়া শেষে সে বাবুদের বাড়ি যেত রোজগার তথা পেটের ভাতের জন্য। একদিন প্রবল বৃষ্টি পড়ার শেষে সন্তোষবাবুর বাড়িতে আটকে রইল সব। কিছুক্ষণ পর ছাতা নিয়ে কেউ কেউ 4 চাকায় বাড়ি চলে গেল। আলিয়া যেতে পারেন। সন্তোষবাবু মদ না খেয়ে থাকতে পারছেন, অথচ আলিয়ার সামনে খেতেও পারছেন না। অবশেষে থাকতে না পেরে বলল, তুমি বসো, বৃষ্টি না থামলে যেও না। আমি যদি একটু মদ্যপান করি অসুবিধা আছে? আলিয়া হাসি মুখে মাথা নেড়ে বলল, না না। পুরুষ মদ খাবে আর তারপর হিংস্র হবে, খেয়ে যেন জল ভাত আলিয়ার কাছে। মদ খেয়ে তিনি বলেন, বাড়ির পরিচারিকা কাজ ছেড়ে দিয়েছে, কি অসুবিধা জানো? আর কেউ নেই স্যার আপনার? না, কেউ নেই, সঙ্গী শুধু এই বোতল। তোমার? আলিয়া কাঁদতে থাকে। কাঁদছ কেন? আলিয়া তাকে সব কথা খুলে বলে। সব শুনে স্যারের চোখে জল আসে। স্যার, আমাকে আপনার বাড়ির কাজের লোক রাখবেন, বেতন লাগবে না, শুধু খেতে দেবেন আর তৈরি করবেন আমাকে। হাতে সময় তো মাত্র 8 মাস, পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। বেশ, তাহলে তুমি আজ রাতে আমার হও। এই বলে তার উপর পড়লেন। তাদের মিলন হল। স্বামী ছাড়াই প্রথম বিনা পয়সায় বিনা প্রোটেকশনে সে কারোর সাথে যৌন মিলন করল। রাত কেটে সকাল হল। আলিয়া ট্যাক্সি নিয়ে যৌন পল্লীতে গেল জিনিসপত্র আনতে। সবাই বলল, কিরে চলে যাচ্ছিস? আলিয়া বলল, কিছুদিন বাইরে থাকবো, ভালো লাগছে না এখানে। রফিকুল সাহেব, আপনাকে আমি ঘর ভাড়া পাঠিয়ে দেব সময় নেই। তিনি মাথা নেড়ে সম্মতি দেন। তাকে আটক করে রাখার অধিকার তার নেই, কারণ সে বিক্রি হয়ে আসেনি। সে ট্যাক্সিতে যেতে যেতে আলিয়া মনে মনে ভাবল, আর যেন এখানে ফিরে আসতে না। 8 মাস পর যেন সে সফল। জায়গাটার জন্য মন কাঁদলেও সে জানতো এখানে থাকলে লেখাপড়া হবে। সময় মতো গর্ভনিরোধক বড়িটি সে খেয়ে নেয়, যেহেতু অবাধ যৌন মিলন সে করেছে। প্রায় রাতে সন্তোষবাবু শারীরিক চাহিদা মেটাতো তাকে, তবে আলিয়া প্রস্তুত থাকতো প্রোটেকশন। দিনরাত এক করে সে পড়তে থাকে। বিরাট অধ্যাবসায় দেখে সন্তোষবাবু মুগ্ধ হন। তিনি মদ্যপান আর সহবাস করা ছেড়ে দিলেন, শুধু লেগে থাকলেন তার পড়াশোনার পিছু। তিনি কদিন পর এক নতুন পরিচারিকা রাখলেন। আলিয়া দেখে অবাক। স্যার বললেন, তুমি শুধু পড়ে যাও, সব কাজ ও করবে। আলিয়ার চোখে জল এসে গেল। তার চেষ্টাও শতগুণ বেড়ে গেল। স্যারও কেমন যেন বদলে যাচ্ছে দিন দিন। উচ্ছৃঙ্খল জীবন থেকে যেন সভ্য মানুষ হয়ে উঠলেন। আস্তে আস্তে ব্যাচের পরীক্ষায় নম্বর বাড়তে লাগলো তার। সবাই ভাবল স্যার বোধহয় প্রশ্ন বলে দেয় না, স্যারের সাথে থাকে বলে কথা। আলিয়ার রাগ হয়, পতিতার আবার কলম, কয়লার উপর আবার কালির দাগ। স্যারকে সব খুলে বললে তিনি জানান, চুপ করে থাকো, সময় আসো।
পরীক্ষার রেজাল্টে প্রমাণ দেবে, তখন তো আর বলতে পারবেন। দিন যায় রাত যায়, পরীক্ষা আসন্ন, ফর্ম ফিল আপ। আলো নামটা অনেকদিন পর ব্যবহার করল সে। পরীক্ষার ফল প্রকাশের দিন খুব টেনশনে আলিয়া এবং সন্তোষ পাবে। অবশেষে ফল প্রকাশন। আলো ব্যাচের সেরা হয়েছে এবং 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে। আনন্দের সীমা নেই। সন্তোষবাবুর চোখে জল। সাংবাদিকরা ঘিরে ধরে ছবি তুলছে। আলো নিজে মুখে স্বীকার করে সে একজন কবি এবং নিজেরা সন্তোষবাবুর চেষ্টার জোরে সেই জায়গায় উঠে এসেছে। পরের দিন চায়ের দোকানে খবরের কাগজের প্রথম পাতায় আলোর ছবি দেখে অবাক রফিকুল সাহেব। তিনি ছুটে গিয়ে সকল পতিতাকে দেখান সেই খবর। সবাই অবাক। কিছুক্ষণ পর আলো এলো সেখানে, সবাইকে মিষ্টি খাওয়ান। রফিকুল সাহেবকে ঘর ভাড়া দিয়ে বললেন, এই ঘরটা আমার চাই, মাঝে মাঝে আসবে। তাই হবে। সবাই তাকে নিয়ে মেতে উঠল। সন্তোষবাবু বললেন, সত্যি আলো, তোমার চেতনাকে আমি স্যালুট জানাই। এই পরিবেশ থেকে ভাবা যায় না। আলো তখন সেই খবরের কাগজখানি বের করে দেখালো আর বলল, এই আশঙ্কা থেকেই আমি এই জায়গায় এসেছি। আলো জেলা শাসক হিসাবে যোগদান করে। লালবাতি গাড়িতে যায় আসে আর সন্তোষবাবুর বাড়িতেই থাকে। কিছুদিন পর সন্তোষবাবু তাকে বিয়ে করতে চান। আলো জানায় সে জীবনে একবার বিয়ে করেছে, আর না, তার কাছে মেয়েদের জীবন একটা বিয়েও। সন্তোষবাবু আবার মদ পান শুরু করলে আলো জোর করে ভালো মেয়ে দেখে সন্তোষবাবুর বিয়ে দিয়ে দেয় আর সেই স্থান ছেড়ে চলে যায় ম্যাজিস্ট্রেট বাংলো। পরদিন যৌনপল্লীতে দেখা সেই রক্তের দালালের সাথে। তিনি অসুস্থ, ভালো করে খেতে পান না, রোজগার ভালো নেই তার। আলো তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে নেন। তিনি রফিকুল সাহেবকে বলে আমিনাকে কিনে নেন, তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। আমিনা তার কাছে থাকে বোনের মেয়ে। পরবর্তীকালে সেও মানুষ হয়ে চাকরি হয়। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলেন তিনি যেন যৌনপল্লীর দালালি করেছেন আর আমিনার মতো অনূর্ধ্ব 18 মেয়েদের ওখানে বিক্রি না করে সোজা তার কাছে নিয়ে আসে। আলোর আজ এত রোজগার, কিন্তু নিজের কেউ নেই, তাই ওদেরকেই মানুষ করে জীবনটা কাটাতে চায় সে। বাকি জীবনে সে আমিনার মতো মোট 150 মেয়েকে তুলে এনে মানুষ করেছে। আজ সে পদ্মশ্রী সম্মানে ভূষিত। সেই নিশিপুরি আজ প্রতিটি পরীক্ষার্থীর রাত জাগার অনুপ্রেরণা। টিভিতে খবর দেখে অবাক তার আগের স্বামীও ছিল। স্বামীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে, তবুও আলোর কাছে যেতে পারেন না তিনি। কারণ দিনের শেষে একটাই কথা, সে পতিত। আলো মাঝে মাঝে উগ্র পোশাক পরে গোপনে সেই যৌনপল্লীতে যায়। সেই ঘরে কিছুক্ষণ করে সময় কাটে। মাঝে মাঝে নগ্ন হয়ে সেই খাটে শুয়ে থাকে আর জনিতে হাত বোলায় আর ভাবে হাজার অত্যাচার হয় না এটা, যেন ক্ষণিকের জন্য নিজের কাছে নিজেই পতিতা হয় সে। পতিতা না হলে সে জগৎটাকে এত ভালো করে চিনত, উপলব্ধি করতে পারত না মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি। বয়স বাড়ছে, একসময় তার মাসিক বন্ধ, কিন্তু রোজগার না, কারণ আজ সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়েছে। ভয় হয় আজ যদি এটা না পেত তাকে বোধহয় ভিক্ষে করতে হতো। রূপ যৌবন আর তেমন কিছু নেই। সমবয়সী বা বড় পতিতাদের যারা এখন কোনো কাজের না, যারা তাকে খুব ভালোবাসত, তাদেরকেও সে তুলে এনেছে সেখান থেকে। এখন বাগান পরিষ্কার, রান্না, টুকটাক কাজ করে। পতিতাই বোঝে পতিতার যন্ত্রণাটা কেন। কেউ কেউ বলে সেও যদি সেদিন বিয়ে না করে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করত
তাহলে হয়তো জীবনটা এত কষ্টের হতো না। ওটাই প্রথম ভুল। আলো মৃদু হেসে চলে যায় এসব শুনে, কারণ সে জানে সে যা করেছে তার ভালোবাসার জন্য, সেটা কোনো ভুল নয়। এই পতিতার যন্ত্রণা ভোগ না করলে সে হয়তো এই লড়াইয়ের শক্তি পেত না, জয়লাভও হতো না। স্বামীর জীবনের জন্যই তো সে পতিতা হয়েছে, নিজের স্বভাবে না। একদিন একটা ছেলে কাছা করে এসেছে দপ্তর, একটা কাগজ নিতে, যেটা তার বাবার ডেথ সার্টিফিকেট দেখিয়ে নিতে হবে। আলো তাকিয়ে দেখে তার ছেলের মতন, আর সার্টিফিকেটে দেখে তার স্বামীর নাম। ছেলেকে চিনতে পারে কিন্তু কিছু বলে। স্বামী মারা গেছেন, কিন্তু বিধবা সে অনেকদিন আগেই হয়েছে, যেদিন নিজের হাতে সিঁদুর মুছে দিয়েছেন তার স্বামী। কাউকে কিছু না বলে চোখের জলই গাড়িতে ওঠে। এসির ঠান্ডা বাতাসে তার চোখের জল শুকিয়ে যায়। আলো ঘরে যায়। সবাই কান্নার কারণ জিজ্ঞেস করলে সে বলে, স্বামীর উষ্ণতাটা চলে গেল পুরোপুরি। সে তো অনেক আগেই গেছে। স্বামী কাছে না থাকলেও সে ভালো আছে, বেঁচে আছে জানলেও প্রকৃত স্ত্রী দূর থেকে তার স্পর্শ উষ্ণতাকে অনুভব করতে পারে। আজ যেন সব শেষ হয়ে গেল। আজ অফিস না গেলেই ভালো হতো। আলো কাঁদতে থাকে একা একা। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদার অধিকার তার নেই, আর 5টা মায়ের নেই, কারণ এখনো তার শরীরে লেগে আছে পতিতার তখন। স্বামী চলে গেলে সন্তান হয় ভরসা, কিন্তু আলো অনেকদিন থেকেই নিজেই নিজের ভরসা। কেউ মোছাতে আসবে না তার চোখের জন্য। চিতার আগুনে হয়তো সব পতিতার কলঙ্ক পুড়ে শেষ হয়, তারপর স্বর্গে গিয়ে তার সাথে তার স্বামীর আবার মিলন হবে। এখানেই শেষ হলো অনিশ ব্যানার্জির লেখা আলো থেকে আলো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।